আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিল 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা ডিআর কঙ্গো। টেক্সাসের হিউস্টনে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে ইওয়ান উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো। ৫৪ মিনিটে জোয়াও ক্যানসেলো বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। টেক্সাসের হিউস্টনে একদিকে মাঠে নেমে ইতিহাসের পাতায় নাম লেখানো পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, অন্যদিকে দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা ডিআর কঙ্গো। তবে নামে ভারে এগিয়ে থাকা পর্তুগিজদের রুখে দিয়ে ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান দেসাবের দল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। তার ফল পেতে বেশি সময় লাগেনি তাদের। ৬ষ্ঠ মিনিটে জন নোভেসের গোলে উল্লাসে মেতে ওঠে পর্তুগিজ সমর্থকরা। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন পর্তুগাল। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি কঙ্গো। দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা আফ্রিকান দলটি সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধে যোগ করার সময়ে ইয়ান উইসার চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে দুই দলই আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের ৫৪ মিনিটে বল জালে জড়ান জোয়ান কনসালো, তবে অফসাইডের কল্যাণে রেফারি সেই গোল বাতিল করলে কপাল পড়ে মার্টিনেজ বাহিনীর। এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোরা একের পর এক আক্রমণ চালালেও ভাঙতে পারেনি কঙ্গোর রক্ষণভাগ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। কাজী মাহিম হাসান, আরটিভি। সাভারের গণবিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধ ধর্ষণ, শিক্ষার্থী নির্যাতন, হামলা মামলার মতো অপ্রীতিকর ঘটনায় শিক্ষার নিরাপদ পরিবেশ হারিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভুক্তভোগীদের অভিযোগ, ক্যাম্পাসে সংগঠিত অপরাধ ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে হামলা ও আর্থিক জরিমানা করে দমিয়ে রাখা হয় তাদের। এসব অভিযোগের সদুত্তর মেলেনি প্রশাসনের কাছ থেকে। ঢাকার আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সাভারের গণবিশ্ববিদ্যালয়। তবে র্যাগিং, সংঘবদ্ধ ধর্ষণ, হামলা মামলার মতো অপ্রীতিকর ঘটনায় সম্প্রতি সুনাম হারিয়েছে বিশ্ববিদ্যালয়টি। মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যাম্পাসের পরিবেশ। ২০২৫ সালের এপ্রিলে এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ক্যাম্পাসে। ভুক্তভোগীর অভিযোগ, এখন মামলা তুলে নিতে নানা ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে। আমি এই ক্যাম্পাসে এসে গণধর্ষণের শিকার হয়েছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কাছে নিরাপত্তা চেয়েছিলাম, কিন্তু আমি ফুলফিল আমার নিরাপত্তা এরকম পাচ্ছি না। নিরাপত্তা যদি আমি পেয়েই থাকি, তাহলে কিভাবে আমার উপরে এতবার হামলা হয়? শিক্ষার্থীরা বলছেন, এসব ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করলে তাদের কণ্ঠরোধের চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদ জানালে হতে হয় হামলার শিকার। উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে চলছে তাদের শিক্ষা কার্যক্রম। ১০,০০০ টাকা এবং বাকিদেরকে ১২,০০০ টাকা করে জরিমানা করা হয়, কারণ আমাদের বাকচরণ ঠিক ছিল না ধর্ষণ বিরোধী আন্দোলনকালে। গণধর্ষণ এবং র্যাগিং কাণ্ডে আমি প্রতিবাদ করাই এবং ওরা ক্যান্টিন দখলে ব্যর্থ হয়ে গতকাল ফার্মাসি ডিপার্টমেন্টের শিহাব এবং মেডিকেল সিএসসি ডিপার্টমেন্টের মেহেদি এবং অজ্ঞাত আরো ১৫-২০ জন আমার উপরে হামলা চালায় মেরে ফেলানোর উদ্দেশ্যে। গণস্বাস্থ্যের যারা ট্রাস্টি বোর্ডের সদস্য, তারা উপদেষ্টাই ছিল, তো তাদের একটা চাপের কারণে ওই মুহূর্তে আমার আর এই অভিযোগটা থানা আমলে নেয় না। সাধারণ ছাত্রদের ক্যাম্পাসে মারা হচ্ছে, তারপরেও আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। পুলিশ বলছে, ধর্ষণ ও হামলার মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত রিপোর্ট জমা দেওয়া হবে। আসামিদের এবং ভিকটিমের ডিএনএ ক্রস ম্যাচিং করার জন্য ফরেনসিক রিপোর্ট পাওয়ার জন্য আমরা পাঠিয়েছি। এই রিপোর্টগুলো পাওয়া গেলে আমরা তদন্তের চূড়ান্ত পর্যায়ে আসতে পারবো এবং মামলাটি শেষ করতে পারবো। বিচারহীনতার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ট্রাস্টি বোর্ডে থাকা অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টার প্রভাবকে দায়ী করছে শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ ফেরাতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চান তারা। আব্দুল হামিদ, আরটিভি। আশু ইউনিভার্সিটি বাংলাদেশ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যার পরিচালনা ও নিয়ন্ত্রণকে ঘিরে রয়েছে একটি পরিবারের প্রভাব বিস্তারের অভিযোগ। সেই পরিবারের স্বার্থের বিরুদ্ধে গেলেই চাকরিচ্যুত, বেতন ভাতা বকেয়া সহ নানাভাবে নাজেহাল করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের। এছাড়া নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে। এসব অভিযোগ ও অনিয়মের চিত্র নিয়ে দীপ্তচন্দ্র পালের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব।
উচ্চশিক্ষার ধারণা বদলে দিতে 2 দশক আগে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল হক চৌধুরীর হাত ধরে রাজধানীর শ্যামলীতে ছোট্ট একটি ভবনে যাত্রা শুরু করে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। তবে এখন বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে রয়েছে প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ। প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর ছেলে ও বর্তমান প্রক্টর আশরাফুল আলম ওরফে তানভীরের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করলেই কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীদের পদোন্নতি এবং বেতন ভাতা বৃদ্ধি বন্ধ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমি যদি বলে যে না এটা ঠিক হয় নাই, দেন এটা ঠিক হয় নাই। মানে আমাদের তো প্রমোশন সবারই হতো, এখানে তানভীরও আছে যে সে প্রমোশন দিবে না, স্যালারি রিভিউ হবে না, বেতন ভাতা দিই, গ্র্যাচুইটি, তারপরে 2টা হচ্ছে ঈদ বোনাস, একটা পয়লা বৈশাখ আর উৎসব ভাতা, ওই তিন গুণে 6টা পাবো, গ্র্যাচুইটি পাবো, তারপর বেতন ভাতা নিয়ে হচ্ছে কি 48 লাখ হবে 4 জনের। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির বিষয়ে 16 দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনার মধ্যে ছিল আশরাফুল ওরফে তানভীরকে অপসারণ সহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অধিকাংশ নির্দেশনা কার্যকর হয়নি। এদিকে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। অন্যের জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দখলের চেষ্টা এবং জমি মূল্য বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দেখানোরও অভিযোগ রয়েছে। এছাড়াও এই নির্মাণ কাজের পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব নিয়েছেন প্রক্টর আশরাফুল আলম তানভীর নিজেই। ইউনিভার্সিটি তার সেখান থেকে সে একটা দেশের মানে যেখানে শিক্ষা দিতেছে মানুষকে যে সঠিক হওয়ার জন্য, সে নিজেই ব্যাটিক কাজ যদি করে, হ্যাঁ, এটা তো তার এখানে এত স্টুডেন্ট, লয়ার আছে, সাংবাদিক আছে, সো সে তো অবশ্যই এটা যাচাই বাছাই করতে পারতো। আর এটা তো কমন সেন্সের বিষয়, ওই এলাকার সবাই বাচ্চা জানে যে মিশন গ্রুপ বাটপার। তবে অভিযোগের বিষয়ে মুখে কুলু পেটে আছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাধিকবার ফোন এবং সরাসরি যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে এত কিছু করার পরে যদি আসলে কি বলবো ওরা না শুনে বা মানে ওনাদের যে সীমাবদ্ধতাগুলো আছে সেটা যদি নিয়ে চলে বা এরকম জায়গায় তৈরি হয়, তো সেটা আসলে সর্বোচ্চ হতেছে যে আমাদের যে প্রচলিত নিয়ম কানুন আছে এবং মানে মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে আমাদের সমন্বয় করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করি এবং সেটা সর্বোচ্চ হতেছে ইউনিভার্সিটি বন্ধ করার জন্য আমরা রিকমেন্ড করতে পারি। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন না হলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই তাকিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে পোড়ানো হচ্ছে পশুর চামড়া। ফলে এর রাসায়নিক বর্জ্য সরাসরি পড়ছে ধলেশ্বরী নদীতে। অন্যদিকে সৃষ্ট ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশের এলাকার বাসিন্দা ও স্কুলের কোমলপুতি বাচ্চারা। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের হোগলাগাদি গ্রামের ধলেশ্বর নদীর তীরে এভাবেই চলছে চামড়া পোড়ানোর কর্মযজ্ঞ। কোনো স্থায়ী অবকাঠামো ছাড়াই খোলা আকাশের নিচে গড়ে উঠেছে এসব কারখানা। প্রশাসনের নজর এড়াতে রাত নামতেই শুরু হয় ট্যানারি বর্জ্য পোড়ানোর কার্যক্রম। বানানো হয় প্রাণী খাদ্য। এতে সৃষ্ট ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দারা। আবার অবশিষ্ট রাসায়নিক মিশ্রিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে ধলেশ্বর নদীতে। এতে নদীর প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ক্ষতিকর প্রভাব পড়ছে ফসলি জমিতেও। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গিয়েও বাধার মুখে পড়েন RTVর সাংবাদিক। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এ কার্যক্রম পরিচালনা করে আসছে একটি চক্র। গন্ধটা পেটে যায় আমাদের অনেক সমস্যা হয়। শ্বাসকষ্ট যারা আছে তাদের সমস্যা হয় খুব বেশি। পরিবেশে অনেক সমস্যা, দুর্গন্ধটা গন্ধে থাকার কোনো জু নাই। অনেকেরই ক্ষতি হইতেছে, বাচ্চাকে ক্ষতি হইতেছে, আমাকেও ক্ষতি হইতেছে। উঠাই দিলে আমরা খুব খুশি হইতাম। আমরা চাইবো যে এই ধরনের দুর্গন্ধ যাতে দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একাধিকবার অভিযান পরিচালনা করেও কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ উপজেলা প্রশাসন আবারও দিল অভিযানের একই আশ্বাস। চামড়া পোড়ানোর যে ধোঁয়া আছে বা আপনার এই যে দুর্গন্ধ, এগুলো অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য এবং আশেপাশে যারা বসবাস করছেন তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। তো দেশে আমরা দ্রুতই এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।
জনভোগান্তি নিরসন সহ পরিবেশ দূষণ এড়াতে দ্রুত অবৈধ এ কার্যক্রম বন্ধ চান স্থানীয়রা। সুলাইমান কবির, RTV। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও নতুন করে দেখা দিয়েছে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা। তবে পৌরসভার বেশ কয়েকটি নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও সড়কে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জমে থাকা ময়লা আবর্জনা ও নোংরা পানির কারণে মশার উপদ্রব বেড়েছে। ডায়রিয়া, জ্বর, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। এতে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, মানুষের দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষের উদ্যোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। কয়েকদিন ধরে কালিয়াকৈর পৌরসভার জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছে এই পৌরসভার বাসিন্দারা। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিভিন্ন ড্রেনের যে ময়লা সেগুলো কিন্তু তারা কমতে শুরু করেছে। ধীরগতিতে পানি কমলে কিন্তু বিভিন্ন যে রোগ রয়েছে সেই রোগবাহী আক্রান্ত হচ্ছে পৌর বাসিন্দারা। এই কালিয়াকৈর পৌরসভায় প্রায় ৩০০ শিল্প কলকারখানা রয়েছে। অনেক শিল্প কলকারখানায় কিন্তু ইসিবি প্ল্যান্ট থাকেও তারা ব্যবহার করে না, যার ফলে যে সেগুলোর বর্জ্যের যে পানি, সেই পানি কিন্তু এই জলাবদ্ধতার সাথে মিশে গেছে, যার ফলে এই পানিতে কিন্তু বিভিন্ন রোগ ছড়িয়ে যাচ্ছে। বৃদ্ধ থেকে শিশু থেকে শুরু করে সবারই কিন্তু বিভিন্ন চুলকানি থেকে বিভিন্ন রোগের আকার ধারণ করছে। তবে কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে পৌরসভার যে ড্রেনেজ রয়েছে সেগুলো পরিষ্কার করা হয়েছে। তবে আপনাকে বলে রাখি, পৌরসভার অনেক ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিতভাবে করেছে এবং সরকারি জমি দখল করে কিন্তু পৌরসভার মার্কেট গড়ে তুলেছে এবং সেই ড্রেনেজগুলো কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে এখনো অধিকাংশ এলাকায় পৌরসভার কিন্তু পানি জলাবদ্ধতায় পানি রয়েছে এবং পানিতে তারা দুর্ভোগে পড়েছেন। আপনারা দেখেছেন যে অনেক ঘর বাড়ি শুকিয়ে গেছে, সেগুলো ঘরেতে যে পানি সেগুলো এসেছে, কিন্তু পরিবার তাদের ঘরের ভিতরে থাকার জন্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। তবে পৌরসভার যে বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলেছি, গত 3 দিনে জলাবদ্ধতার যে ভোগান্তিতে রয়েছে সেখানে কিন্তু অনেক রান্নাবান্না পরিবার করতে পারেনি, কিন্তু প্রশাসনের পৌরসভার যে প্রশাসন রয়েছে তারা কিন্তু শুকনো খাবার বা খাবারের কোনো জিনিস কিন্তু এই বাসিন্দাদের মধ্যে পৌঁছায়নি বলে তারা অভিযোগ করেছে। জি, এই ছিল পৌরসভার জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 12 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ আগামী 1 জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী 2 জুলাই তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবে বলে গণ্য হবেন। চট্টগ্রামের পটিয়ায় অপহরণের 2 দিন পর 5 বছর বয়সী শিশু মোহাম্মদ জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে পটিয়া পৌরসভার গোবিন্দার খিল এলাকার পূর্বপাড়া গ্রামে পাশের বাড়ির ময়লার ভাগাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জায়হান একই এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 5 প্রতিবেশীকে আটক করেছে। তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য আরও একটি ব্যারেজ নির্মাণের
কারিগরি ও আর্থিক বিষয়সমূহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করেছে সরকার। ইতিমধ্যে তিস্তা নদীকেন্দ্রিক টেকসই ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। এই সমীক্ষার প্রতিবেদনে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে ১১০ কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ১১০ কিলোমিটার নদী ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বাঁধের উপর রাস্তা নির্মাণ, ৬৭টি স্পার নির্মাণ ও মেরামত এবং ১৭০ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন কাজের প্রস্তাব করা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতে শুরু করায় ইরানে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে তেহরানে ইতালির দূতাবাসের কার্যক্রম আবারও পূর্ণমাত্রায় শুরু হবে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কয়েক মাস আগে দূতাবাসটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। ইতালি জানিয়েছে, রাষ্ট্রদূত সহ কূটনৈতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আবার তেহরানে ফিরে যাবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে তাজানি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে ইতালি সহযোগিতা করতে প্রস্তুত। তিনি হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন। ইরান যুদ্ধ বন্ধে অবশেষে সমঝোতা স্মারকে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার রাতে ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্যালেসে ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তিতে সই করেন তারা। ইরানের পারমাণবিক অস্ত্র ত্যাগ ও হরমুজ প্রণালী উন্মুক্তের শর্তে তেহরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে নিজেদের কোনো লক্ষ্য পূরণ না হওয়ায় এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে ক্ষোভ ফুঁসছে ইসরায়েল। সামিউল শিহাবের রিপোর্ট। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের ভার্সাই প্রাসাদে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় এক ঐতিহাসিক চুক্তি। ১০০ বছরেরও বেশি সময় পর সেই ভার্সাই প্রাসাদেই স্বাক্ষর হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির প্রথম ধাপ, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং। যুক্তরাষ্ট্রের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হয়ে সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার রাতে প্যালেস অব ভার্সাইয়ে নৈশভোজের সময় ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের সইয়ের একটি ভিডিও প্রকাশ করেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের একটি ছবি প্রকাশ করে। ছবিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিজের ও মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্বলিত নথির পৃষ্ঠা হাতে তুলে ধরতে দেখা যায়। উভয় পক্ষ থেকেই জানানো হয় চুক্তিটি ইতোমধ্যেই কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, সমঝোতা স্মারকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন না করার প্রতিশ্রুতি ও বিভিন্ন রণাঙ্গনে সংঘাত বন্ধের কথা অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ফের উন্মুক্তের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার পর ইতিমধ্যেই তাদের বন্দর ছেড়ে গেছে 11টি ইরানি জাহাজ। অন্যদিকে তেহরান ও ওয়াশিংটনের চুক্তিতে ইসরায়েলের কোনো লক্ষ্য পূরণ না হওয়ায় চরম ক্ষুব্ধ তেল আবিব। এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ। লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও নরম নীতি অবলম্বনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামিউল শিহাব, আরটিভি। রোমানিয়ায় কাজের সুযোগ খুঁজতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ৮,৩19টি কাজের ভিসা অনুমোদন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। সবচেয়ে বেশি ৪৫,০০০-এর বেশি ওয়ার্ক পারমিট পেয়েছেন নেপালের নাগরিকরা। একই সময়ে রোমানিয়ায় বৈধভাবে বসবাস করছেন ৮,৬৩৫ জন বাংলাদেশি। তাদের মধ্যে প্রায় ৭,৯০০ জন কর্মসংস্থানের ভিত্তিতে রেসিডেন্স পারমিট পেয়েছেন। এছাড়া শিক্ষার্থী পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অনুমতি নিয়ে ও স্থায়ী আবাসনের বিভিন্ন ক্যাটাগরিতেও বাংলাদেশিরা রয়েছেন। অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, রোমানিয়ায় দক্ষিণ এশীয় নাগরিকদের জন্য কর্মসংস্থানই এখন বৈধভাবে বসবাসের সবচেয়ে বড় পথ।
মালয়েশিয়ায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে একটি লরির ধাক্কায় এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে দেশটির নর্থ সাউথ এক্সপ্রেসওয়ের দক্ষিণমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একটি রক্ষণাবেক্ষণ লরি সড়কের পাশে মেরামতের কাজ করছিল। এ সময় পেছন থেকে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে রক্ষণাবেক্ষণ লরির চালক এবং তার সঙ্গে থাকা 56 বছর বয়সী বাংলাদেশি সহকারী গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অপর লরির চালক ও সহকারী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার পুলিশ। প্রথম টি-20 হারের পর সিরিজে ফেরার লক্ষ্যে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় টি-20 শুরু শুক্রবার দুপুর 2টায়। প্রথম ম্যাচে প্রায় 1 পেশে জয়ের পর ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া। বিপরীতে ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্সে কিছুটা চিন্তিত টাইগার টিম ম্যানেজমেন্ট। তাই তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার্স। এই ম্যাচে দলের একাদশে আসতে পেরে একাধিক পরিবর্তন। হোম কন্ডিশন কাজে লাগিয়ে সিরিজের ফেরার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেওয়া। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।